আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যদি বলে যে তোমরা জীবনের মা ত্যাগ করো, করে রাস্তায় নামো, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা কর্মী নিজের দিকে তাকাবে না, রাস্তায় না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এরকম রক্ত গঙ্গার মধ্যে, এরকম মবের মধ্যে আওয়ামী লীগের ছেলেরা এখনই নামবে, সময় আসলেই নামবে, ডাক আসলেই নামবে, নির্দেশনা আসলেই নামবে। দেখেন আবু সাইদের হত্যাকাণ্ডটা আমরা সবাই দেখেছি, আমরা মুগ্ধের হত্যাকাণ্ডটা সবাই দেখছি, সবাই জানি, কিন্তু বলা হচ্ছে সেটা পুলিশ হত্যা। কোনো প্রমাণ নেই। আমরা প্রমাণ করতে পারছি যে পুলিশের হাতে এদের হত্যা হয়নি, হত্যাকাণ্ডগুলো পুলিশ করেনি। কিন্তু যেহেতু এখন এরকম একটি রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে, যারা এমন ভাবে রাষ্ট্রটা চালাচ্ছেন, ওদের একটা বেসামরিক বা ওনাদের কি বলা যায় তাকে, একটা বেসরকারি চাপ প্রয়োগকারী সংস্থা তৈরি হয়েছে, একটা মব বাহিনী তৈরি হয়েছে, কিংবা কিলিং বাহিনী বলতে পারেন। তাদের যদি মনে হয় যে এই লোকটা এই কথাটা বলছে, কথাটা আমাদের পক্ষের না, আমাদের পছন্দ হচ্ছে না, লোকটাকে থামিয়ে দিতে হবে, এই প্রতিষ্ঠান থেকে এটি প্রচারিত হচ্ছে, এই প্রতিষ্ঠানটিকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, এই ভদ্রলোক সত্য কথা বলছে, আমাদের পক্ষে যাচ্ছে না, এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে। না আমি শেষ করি যে প্রসঙ্গটা উঠেছে। তো এরকম একটি জায়গায় যখন এই ধরনের চক্রান্ত হয়, তখন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন কেন? উনি রক্ত গঙ্গা বইতে চাননি। উনি চাননি যে স্টুডেন্ট গুলো এই ধরনের মুখোশধারী রাজনৈতিক স্টুডেন্ট সাথে যারা আন্দোলনটা করছে, তাদের সাথে যে সাধারণ কোমলমতি শিক্ষার্থী ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাননি এই যে সাধারণ মানুষগুলো যারা আবেগে প্রতারিত হয়ে রাজপথে নেমেছে, তাদের উপরে কোনো আঘাত আসুক। উনি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের যত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী, যে কোটি কোটি কর্মী আছে, তারা যদি রাস্তায় নামতো, থামিয়ে দেওয়া যেত। বা পুলিশকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, উনি কিন্তু ফায়ার করতে বলেননি, উনি কিন্তু কোনো হার্ডলাইনে যেতে বলেননি, এবং উনি চেয়েছেন যে সাধারণ যে মানুষ, সাধারণ যে শিক্ষার্থী, তাদের উপরে যেন কোনো রকমের আঘাত না আসে। সেই কারণে শেষ দিন পর্যন্ত উনি চেষ্টা করেছেন, এবং যাতে কারো কোনো রক্তপাত না হয় সেজন্য উনি যেতে বাধ্য হয়েছেন। উনি পালিয়েও যাননি, উনি চলে যেতেও চাননি, থাকতে চেয়েছিলেন, উনি ফেস করতে চেয়েছিলেন, উনি কথা বলতে চেয়েছিলেন, ওনাকে দেয়া হয়নি। এবং শেষ মুহূর্তে উনি বাংলাদেশেরই সেনাবাহিনীর হেলিকপ্টারে উনি এক দেশ থেকে আরেক দেশে এই রক্তপাত বন্ধের জন্য, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, পরিস্থিতিকে ঠান্ডা করবার জন্য মানুষের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে উনি যেতে বাধ্য হয়েছেন, ওনাকে বাধ্য করা হচ্ছে। এই ব্যর্থতার দায় আসলে যারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, যেটি অবৈধ, অসাংবিধানিক, তাদের। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন কেন? উনি রক্ত গঙ্গা বইতে চাননি। উনি চাননি যে স্টুডেন্ট গুলো এই ধরনের মুখোশধারী রাজনৈতিক স্টুডেন্ট সাথে যারা আন্দোলনটা করছে, তাদের সাথে যে সাধারণ কোমলমতি শিক্ষার্থী ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাননি এই যে সাধারণ মানুষগুলো যারা আবেগে প্রতারিত হয়ে রাজপথে নেমেছে, তাদের উপরে কোনো আঘাত আসুক। উনি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের যত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী, যে কোটি কোটি কর্মী আছে, তারা যদি রাস্তায় নামতো, থামিয়ে দেওয়া যেত। বা পুলিশকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, উনি কিন্তু ফায়ার করতে বলেননি, উনি কিন্তু কোনো হার্ডলাইনে যেতে বলেননি, এবং উনি চেয়েছেন যে সাধারণ যে মানুষ, সাধারণ যে শিক্ষার্থী, তাদের উপরে যেন কোনো রকমের আঘাত না আসে। সেই কারণে শেষ দিন পর্যন্ত উনি চেষ্টা করেছেন, এবং যাতে কারো কোনো রক্তপাত না হয় সেজন্য উনি যেতে বাধ্য হয়েছেন। উনি পালিয়েও যাননি, উনি চলে যেতেও চাননি, উনি থাকতে চেয়েছিলেন, উনি ফেস করতে চেয়েছিলেন, উনি কথা বলতে চেয়েছিলেন, ওনাকে দেয়া হয়নি। এবং শেষ মুহূর্তে উনি বাংলাদেশেরই সেনাবাহিনীর হেলিকপ্টারে উনি এক দেশ থেকে আরেক দেশে এই রক্তপাত বন্ধের জন্য, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, পরিস্থিতিকে ঠান্ডা করবার জন্য মানুষের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে উনি যেতে বাধ্য হয়েছেন, ওনাকে বাধ্য করা হচ্ছে। বাঘ যখন শিকার করে, তখন কিন্তু বাঘ সারাক্ষণ লাফায়, বাঘ দেখ। আপনারা এখন বাঘের পর্যায়ে আছেন, পর্যবেক্ষণ করছেন। আমি সেটা নয়, আমি আপনাকে এটা বোঝানোর যে আপনি আমাকে খুব জোরালো ভাবে বলছেন যে কোথায় গেল নেতা কর্মীরা। আমি সেটা বললাম যে নেতা কর্মীরা কোথায় গেল, মানে দেখা না যাওয়া মানেই যে সে নেই তা তো না। যেমন ভাবে যেমন আমরা শিবিরের উপস্থিতি খুঁজে পেয়েছি ছাত্রলীগের মধ্যে, দেখা না গেলে যে উপস্থিতি নয়, এটা তো শিবির, জামাত শিবিরের দীর্ঘ সময় পরিকল্পনা, এবং সেখানেও নিশ্চয়ই আপনাদের সেই ব্যর্থতা ছিল। কেন তারা অবশ্যই, কেন থাকবে না?
আমি আপনার সাথে একমত, অবশ্যই ব্যর্থতা থাকবে না, এটা কি হয় নাকি? দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে একটি দল, সেখানে কারো না কারো ভুল থাকে, ত্রুটি থাকে, সিদ্ধান্তে গলত থাকে, অবশ্যই। মানুষ তো ফেরেশতা না, একটা রাজনৈতিক দলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানে ভুল ত্রুটি হয়েছে, সিদ্ধান্তহীনতার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে, পর্যবেক্ষণে ভুল হয়েছে, আওয়ামী লীগের 16 বছরের শাসনামলের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত, একরকম যে বিরোধী দলবিহীন নির্বাচন করা, 18 নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, 24 নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, 14 সালের নির্বাচন, এগুলাই কি বড় ভুল ছিল? সকলেই রাতারাতি পাল্টে গেছেন, সকলেই নতুন নতুন বিপ্লবী হয়ে গেছেন, তারা নতুন আন্দোলনকারীদের সাথে তারাও মিশে গেছেন, তাদের দায়িত্ব তারা যা রিপোর্ট করেছে সে জবাব তারা দেবে, ওনাকে বাধ্য করা হচ্ছে। জি, এই ব্যর্থতার দায় আসলে যারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, যেটি অবৈধ অসাংবিধানিক, তাদের সাথে যারা সম্পৃক্ত তাদের সব। জি, আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমার 2-3টা প্রশ্ন রয়েছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে। শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি, আপনার শেষের অংশ দিয়ে। আপনি যেমন বলছিলেন শেখ হাসিনা রক্ত গঙ্গা বইয়ে দিতে চাননি বলে তিনি চলে গেছেন, তাকে বাধ্য করা হয়েছিল। আমরা শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন, তারপর সন্ধ্যাটা তার পরের দিন বাংলাদেশের একটা বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো তারা নিউজ করেছে এরকম ভাবে, শেষ পর্যন্ত বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে পালিয়ে যেতে বা চলে যেতে, কারণ সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করবে না স্টুডেন্টের বিপক্ষে, এবং তিনি গণভবনের তর্ক বিতর্ক হচ্ছিল, কেন বল প্রয়োগ করা হচ্ছে না, কেন ছাত্ররা ঢুকে যাচ্ছে, এমন রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছে প্রথম আলোতে। বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা শেষ পর্যন্ত। এটা প্রথম আলো রিপোর্ট করেছে, এর দায়ভার প্রথম আলো। আমি আপনাকে তখন যা বলেছি, আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কর্তৃপক্ষ ছাত্রলীগই যদি রাস্তায় নামে, আপনি গুণে শেষ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সব সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে যত কর্মী আছে, তাকানো যাবে এত মানুষ। আর চাইতেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন মানুষের কথা ভেবে যেতে। আবারও বলছি, প্রথম আলোকে রিপোর্ট করেছে, অন্যান্য পত্রিকা, অন্যান্য টেলিভিশন সহ, কারণ মানে সকলেই রাতারাতি পাল্টে গেছেন, সকলেই নতুন নতুন বিপ্লবী হয়ে গেছেন, তারা নতুন আন্দোলনকারীদের সাথে তারাও মিশে গেছেন, তাদের দায়িত্ব তারা যা রিপোর্ট করেছে সে জবাব তারা দেবে। এখন তারা কোথায় আসবে সবাই? আজকে ধরেন আপনি জিজ্ঞেস করলেন তারা কোথায়, একটু আগেও আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ছাত্রলীগ করে তার দাঁড়িয়ে আছে, তাকে মারছে। আজকে 14ই আগস্টের পর থেকে আমি কিন্তু আমার বাড়িতে থাকি, আমি তো লুকিয়ে আছি, কারণ আমি জানি যে রাস্তায় নামি তো আমার শরীরে সব কাপড় থাকবে কিনা সন্দেহ। আমাদের আওয়ামী লীগের লোকজনকে যেখানে যাকে পাচ্ছে, হাত এক জায়গায়, পা এক জায়গায়, শরীর এক জায়গায়, এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। সোশ্যাল মিডিয়ায় শাসন করে একটি দল যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এই দলটার এই পরিণতি কেন? ষড়যন্ত্র যারা করছে। হ্যাঁ, এই তো আপনি ভালো প্রশ্ন এসেছেন যে তারা কোথায় এবং এই দলটির এই পরিণতি কেন। দেখেন 5ই আগস্ট থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত 68,000 গ্রামে লুটপাট, ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। 5 তারিখ থেকে শুধু 8 তারিখ পর্যন্ত, আমি পরের হিসাবে যাব না, এখন পর্যন্ত হিসাবে যাব না, আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি অফিস ভাঙচুর, আগুন জ্বালানো, বাংলাদেশের যত গণভবন, সংসদ ভবন থেকে শুরু করে ধানমন্ডি 32, বাংলাদেশের কোনো ভাস্কর্য, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি, কোনো কিছু ঐতিহ্য, কোনো কিছুকে তারা কি মিনিমাম মানে টিকতে দিয়েছে? দেয়নি। এবং আরো বলছি, শেষ করি আমি, কারণ প্রসঙ্গটা তো বড়, আমাদের দর্শকটা অর্ধেক সত্য তো মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। দেখেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন, তারপর সারা বাংলাদেশে সমস্ত থানা লুটপাট করা, ভাঙচুর করা, জেল আগুন জ্বালানো কেন, থানা পুড়িয়ে দিয়ে পুলিশ অফিসারদেরকে মারা কেন, জেল ভেঙে কয়েদিদেরকে কেন বের করে আন, এগুলো তো 5 তারিখের পরের ঘটনা বলছি। 5 তারিখে আপনি আপা চলে গেলেন, তারপরে আপনি কেন থানাতে আগুন দিলেন, থানা লুট করলেন কেন, সমস্ত থানায় যত নথিপত্র ছিল সেগুলো কেন পুড়িয়ে দিলেন, কেন আপনি জেলখানা ভেঙে আপনি আর্মস লুট করলেন, জেলের কয়েদিদেরকে বের করে নিলেন, এর জবাব কি? এবং আজকে পর্যন্ত যেখানে যাকে পাওয়া যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, 2 মাসে 49 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, 28 জনকে রেপ করা হয়েছে, কি কি হচ্ছে সেটা মানে বলার জন্য অনেক সময় লেগে যায়।
জি এই যে মানে এবং বিভিন্ন প্রতিষ্ঠান গাজী টায়ার থেকে শুরু করে প্রাণের বিল্ডিং থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে ভাঙচুর, লুটতরাজ এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। গাজী টায়ারে এখনো 128 জন শ্রমিকের লাশ তার পরিবার খুঁজে পায়নি, সেই লাশ এখন বুঝিয়ে দেওয়া হয়নি পরিবার। এখন আপনি প্রশ্ন করতে কারা কারা সেটা আমি জানি না বা জানি, যারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরই কেউ, তা না হলে ইন্ডেমনিটি কেন করতে হবে? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে তাদেরকে বাঁচাতে হবে, তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না, তাদেরকে জামাই আদর করে বাইরে ছেড়ে দেওয়া হবে। ইন্ডেমনিটি যারা করেছে তাদেরই লোক ছিল, নিশ্চয়ই তাদের সাথে সেই চুক্তি ছিল 8 তারিখ পর্যন্ত তোমাকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছি, যা ইচ্ছা করো, আওয়ামী লীগ নেতা কর্মী ভাঙচুর বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও। তাই হয়েছে, ঘটেছে তো তাই। এবং আপনি বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখা যাচ্ছে না, তো আজকে পর্যন্ত লুট ধরে ভাঙচুর যা যা হচ্ছে তারা করছে, তাদের মব বাহিনী। আজকে ধরেন সমন্বয়করা বললো অমুক থাকতে পারবে না, পরের দিন অমুকের কাছে চলে যাচ্ছে মব বাহিনী। অমুক রাজনৈতিক দল কাজ করতে পারবে না, সেই রাজনৈতিক দলের অফিসে গিয়ে ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে পাবলিক টয়লেট লিখে দিয়ে আসছেন। তো এসব যারা করা দৌরাত্ম্য সাহস পাচ্ছে তারা হচ্ছে এই সরকারেরই সহযোগী বাহিনী। এরা ওরা যা ডিজায়ার করে সেটাই এই সমন্বয় এই মব বাহিনী এক্সিকিউট করছে। যে কথাগুলো আমি বলছি হয়তো কালকে এটার জন্য আমার পানিশমেন্ট হবে, সোকল পানিশমেন্ট। সত্য কথা তো আপনারা মিডিয়া কেউ বলছেন না, তো বলতে সাহসও পাচ্ছে। আপনি বলেন না 71 টেলিভিশন আপনি পুড়িয়ে দেবেন কেন? আপনার টেলিভিশন পুরানোর দরকার, সত্য কথা কেউ বলতে পারবেন। আপনি কোনো আপনাদের সাংবাদিককে যখন পিটিএ মারা হয়েছে তখন দীপ্ত টিভি তার সাংবাদিকের জন্য নিউজটা করে, তার আগে যে এত এত মানুষ মারা গেছে কোনো টেলিভিশন চ্যানেল সাহস পায়নি নিউজ। একদম ওপেন আমরা সমস্ত ভিডিওতে দেখছি রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে চাপাতে পিটিয়ে মারা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মী আপনি বলেন তারা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মী তো জীবন বাঁচাতে ব্যস্ত। এখন আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যদি বলে যে তোমরা জীবনের মা ত্যাগ করো করে রাস্তায় নামো, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা কর্মী নিজের দিকে তাকাবে না, রাস্তায় না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এরকম রক্ত গঙ্গার মধ্যে এরকম মবের মধ্যে আওয়ামী লীগের ছেলেরা এখনই নামবে, সময় আসলেই নামবে, ডাক আসলেই নামবে, নির্দেশনা আসলেই নামবে। বাঘ যখন শিকার করে তখন বাঘ সারাক্ষণ লাফায়, বাঘ দেখ। আপনারা এখন বাঘের পর্যায়ে আছেন, পর্যবেক্ষণ করছেন। না আমি সেটা নয়, আমি আপনাকে এটা বোঝানো যে আপনি আমাকে খুব জোরালো ভাবে বলছেন যে কোথায় গেল নেতা কর্মীরা। আমি সেটা বললাম যে নেতা কর্মীরা কোথায় গেল, মানে দেখা না যাওয়া মানেই যে সে নেই তা তো না। যেমন ভাবে যেমন আমরা শিবিরের উপস্থিতি খুঁজে পেয়েছি ছাত্রলীগের মধ্যে, দেখা না গেলে যে উপস্থিতি তা নয়। এটা তো শিবির জামাত শিবিরের দীর্ঘ সময় পরিকল্পনায় সেখানেও নিশ্চয়ই আপনাদের সেই ব্যর্থতা ছিল। কেন তারা অবশ্যই কেন থাকবে না, আমি আপনার সাথে একমত। অবশ্যই ব্যর্থতা থাকবে না, এটা কি হয় নাকি? দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে দল, সেখানে কারো না কারো ভুল থাকে, ত্রুটি থাকে, সিদ্ধান্তে গলত থাকে। অবশ্যই মানুষ তো ফেরেশতা না, একটা রাজনৈতিক দলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানে ভুল ত্রুটি হয়েছে, সিদ্ধান্তহীনতার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে, পর্যবেক্ষণের ভুল হয়েছে। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত একরকম, যে বিরোধী দল বিহীন নির্বাচন করা, 18 নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, 24